আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে থাইল্যান্ডের বিষয় নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। যে থাইল্যান্ড আপনি ভিজিট কেন করবেন এবং থাইল্যান্ডে গেলে কি লাভ হবে আপনার, থাইল্যান্ডের দ্বারা আপনি ভবিষ্যতে অন্য দেশের কোনো বেনিফিট পাবেন কি না, বা ওখানে গেলে আপনাকে কি কি সমস্যার সম্মুখীন হইতে পারেন, কত টাকা লাগতে পারে, বা কিভাবে কোথায় থাকবেন, কতদিনের ভ্রমণ হলে আপনার জন্য সেটা পারফেক্ট হবে, এই সকল বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। আমার প্রথম কথা হচ্ছে, আপনি যদি একজন রিয়েল ট্রাভেলার হয়ে থাকেন, অথবা বিশেষ করে বাংলাদেশে রিয়েল ট্রাভেলার পাওয়া যাবে একসাথে 2 জন বা 4 জন। তো আর এমনি থাইল্যান্ড ভ্রমণের জন্য অনেক মানুষ এমনিতেই যায়, অনেক কারণে, মানে নানা ইন্ডিয়ার পরেই মানুষের টার্গেট থাকে থাইল্যান্ড ভ্রমণ করবে বা থাইল্যান্ডে একটা ট্যুর দিবে। তো প্রথম কথা হচ্ছে, যারা ইউরোপের সেনজেন, কানাডা, অস্ট্রেলিয়া ভিজিট ভিসার জন্য উন্নত দেশে যাওয়ার জন্য চেষ্টা করেন, তাদেরকে অবশ্যই থাইল্যান্ড ট্যুর দিতে হবে। কেননা থাইল্যান্ড অন্যান্য দেশের তুলনায় থাইল্যান্ড অনেক সুন্দর একটা জায়গা, কস্ট কম, এই কারণে মানুষ থাইল্যান্ডকে বেছে নিয়েছে। তো আপনাকে যদি মালয়েশিয়া, সিঙ্গাপুরেও ঢুকতে হয়, তাহলে আপনাকে থাইল্যান্ড ভ্রমণ করাটা আবশ্যক হবে। কেননা আপনি মালয়েশিয়ার ভিসা আপনি পাবেন 24 ঘন্টা, 48 ঘন্টা বর্তমানে ই ভিসা দিয়ে দিচ্ছে, কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন আপনার যাচাই করবে ব্যাক হিস্টোরি, অর্থাৎ আপনি মালয়েশিয়া প্রকৃত ট্যুরিস্ট কি না, এই জিনিসটা ওরা যাচাই করবে। তো এটা যাচাই করার জন্য ওরা অনেক সময় দেখে, ওদের ব্যাক হিস্টোরি দেখে। আপনি যদি থাইল্যান্ড থেকে ভ্রমণ করে যান, তাহলে আপনাকে মালয়েশিয়া এয়ারপোর্ট ফিরাবে না, এটাই বাস্তবতা। এটা আমি নিজেও সম্মুখীন হয়েছি, কারণ আমি থাইল্যান্ড 2022 সালে গেছি, আর 2023 সালে যাই আমি মালয়েশিয়া, সিঙ্গাপুরের ভিসা লাগাইছি। কেননা ওরা, যদি আপনি মালয়েশিয়া, সিঙ্গাপুরের ভিসা লাগান ঠিকই আছে, কিন্তু থাইল্যান্ড ভ্রমণ না করেন, আপনি ভিসা পাবেন এটা ঠিক, কিন্তু আপনাকে ইমিগ্রেশন ক্রস করার জন্য নাও দিতে পারে। আপনি ফিরতি ফ্লাইটে, কারণ যে কোনো দেশে ভিজিট ভিসা যারা যায় তারা তো ফিরতি ফ্লাইট নেয়, ওই ফ্লাইটে আপনাকে ফিরিয়ে দিবে। এবং আমার পরিচিত জনের মধ্যে একজনকে এমন করছে, সেটা আমি নিজের চোখের দেখা, বা আমি ওনার টিকিট কেটে দিয়েছি, উনি চলে আসছে পরে বাধ্য হয়েছে, বা ওনার টিকিটের টাকা কেটে নিয়েছে, আমি সেটা দেখছি। যাই হোক, এই জন্য আমি বলবো, যারা শখের বশে থাইল্যান্ড ট্যুর করেন, ইচ্ছা করলে করতে পারেন, এটা সুন্দর। এবং ভারতের পরেই অবস্থান হচ্ছে থাইল্যান্ড, কারণ ভারতের অনেক মানুষ অনারেবল ভিসা তো থাইল্যান্ডের। আমি যখন থাইল্যান্ড গেছি, হাজার হাজার মানুষ ভারতের থাইল্যান্ড ভ্রমণ করতেছে দেখতেছি, মানে অর্থাৎ ভারতের চেয়েও সৌন্দর্যের জায়গা থাইল্যান্ড আছে, এবং সেখানে সেফটির ব্যাপারটা অনেক বেশি আছে ওখানকার থাইল্যান্ডে। তবে কিছু কিছু জায়গায়, এখন আসি, যদি আপনি না জানেন, একটা অপরিচিত জায়গায় যদি আপনি যান, যদি না জানেন, তাহলে ওই ক্ষেত্রে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে, আপনার অনেক কিছু ব্যাক পেতে হবে, যে কিভাবে কি করবেন আপনি ওখানে, আপনাকে কিভাবে যেতে হবে, কোথায় গেলে কিভাবে থাকতে হবে, কত টাকা যাবে, এই বিষয়গুলো নিয়ে আমি আলাপ করতেছি। প্রথম কথা হচ্ছে, আপনি বাংলাদেশ থেকে যখন ভিসা পাবেন, এরপরে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে 2টা ফ্লাইটে যায়, একটা হচ্ছে বাংলাদেশ বিমান, আর একটা হচ্ছে ইউএস বাংলা। একটা দিনের 12টা 20-এ ছেড়ে যায়, আর একটা দুপুর 1টা 10-এ ছেড়ে যায়। আর ওখানে থাইল্যান্ডের সুবর্ণভূমি এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, এটা ওই দেশের টাইম 4:30, বাংলাদেশ টাইম 5:30, মানে 1-1.5 ঘন্টার ব্যবধানে যাই ওখানে ল্যান্ড করে। তো ওখানে নামার পর আপনি ইমিগ্রেশন শেষ করবেন। ইমিগ্রেশন শেষ করার পর আমি কয়েকটা ভিডিওর সাথে সংযুক্ত করব। এয়ারপোর্ট থেকে আপনাকে যে কোনো একটা গাড়ি নিয়ে সোজা চলে যাবেন সুকুম্বিত এরিয়া, বলবেন সুকুম্বিত এরিয়াতে যাব। সুকুম্বিত গেলে, থাইল্যান্ডে বেশিরভাগ থাইল্যান্ডি ভাষা ইউজ হলেও আপনি ইচ্ছা করলে ইংলিশ ইউজ করতে পারবেন, এবং বর্তমানে মোবাইল ট্রান্সলেটের মাধ্যমে ওদের প্রত্যেকটা হোটেলেই এই ব্যবস্থা আছে। যেহেতু আপনি বাংলাদেশ থেকে যাবেন, অবশ্যই হোটেল বুকিং কনফার্ম দেখাই যাবে। তো সুকুম্বি এরিয়াতে গেলে আপনি এখানে হোটেল পাবেন, তবে আমি আগেই বলছি, যদি 3 থেকে 4 জন যান একসাথে, তাহলে আপনারা লাভবান হবেন। কিন্তু একজন গেলে অনেক খরচ আসবে, কারণ এয়ারপোর্ট থেকে সুকুম্বিত গেলে আপনার গাড়ি ভাড়া হবে বাংলা টাকায় 4,500 টাকা। তো সে জায়গায় যদি আপনি 4 জন যান, তাও 4,500 টাকা, তার মানে একজনের ভাগে 4,000, 1,000 করে পড়তেছে, বা 1,100 টাকা করে পড়তেছে। এই জন্য কখনো ট্যুরে যাওয়ার জন্য 3 থেকে 4 জন একসাথে যাবেন, কারণ হিসাব করবেন এভাবে, গাড়িতে বিদেশে বাংলাদেশের মতো না, এক গাড়িতে 5 জন 6 জন আপনি মাথা নিচু করে রাখেন, ট্রাফিক দেখবে না। এটা বাহিরের দেশে ওরা একজন বেশি হলে ওরা নিবে না, ওরা বলবে যে ওদের ক্যামেরা আছে, জরিমানা করে দিবে। এই জন্য ওরা 4 জনের বেশি কোনো লোক, ওভারলোক নেয় না, হয় 8 জন 4 জন, 5 জন হলে আবার আপনারা বেকায়দায় পড়বেন। এই জন্য ট্যুরের ক্ষেত্রে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ওখানে থাইল্যান্ড শহরে, ব্যাংকক এরিয়াতে, সুকুম্বিতে যদি আপনি 2 থেকে 3 দিন থাকেন, ওখানে কয়েকটা জিনিস দেখতে পাবেন। ওখানে আপনাকে হোটেল কর্তৃপক্ষই বলবে সাফারি ওয়ার্ল্ড একটা পার্ক আছে, যেটা মানে আপনি পুরো দিন ঘুরলেও শেষ হবে না, তবে ওদের একটা প্যাকেজ আছে 1,100 বাথ,
মানে বাংলায় 3300 টাকা। দুপুরে বুফে খানা দিবে আপনাকে, আপনি ওইটা পুরাটা ভিতরে গাড়ি দিয়ে ঘুরবেন, দেখবেন এবং রিয়েলভাবে বাঘ ভাল্লুক যত কিছু আছে ওয়ার্ল্ডের সকল কিছু আপনাকে গাড়ির ভিতরে রাখবে সেফটি দিয়ে। আর ও গাড়ি ইয়ের ভিতরে আমাদের গাজীপুরের সাফারি পার্কের মতো অনেকটা, তবে ওইটার সাথে এটা তুলনা হয় না, কিন্তু সিস্টেমেটিকটা এটা, ঠিক আছে, ওইটা দেখবেন। এরপরে ওখানে ভাসমান একটা বাজার আছে, এটা ব্যাংককে, ওইটা দেখতে পারেন। এরপরে টাইগার পার্ক আছে। টাইগার পার্ক হচ্ছে আপনি ওখানে শুধু বাঘ পালন করা হয়, মানে ওরা নিজেরা বাঘকে শিকার করে নেয়, ইচ্ছা করলে আমরা বাঘের ল্যাজ দিয়ে কান খোঁচাইতে পারবেন, এরকম সিস্টেমও দেখছি বা আমরা করছি, আমি দেখাবো আপনাদেরকে ভিডিওতে কিছু অংশে। এরপর হচ্ছে কোরাল আইল্যান্ড। কোরাল আইল্যান্ড হচ্ছে আপনি পাতায়াতে কোরাল আইল্যান্ডে আপনি যে না গেলে মিস করবেন। বাংলা টাকায় সেখানে মনে হয় 3500 টাকা পুরা দিন। ওইটা অনেকটা ইউরোপের সুইজারল্যান্ডের ভিসের মতো, আপনি ওখানে গেলে দেখবেন অনেক সুন্দর একটা জায়গা। তো আপনাকে সুকুম্বি এরিয়া থেকে আপনি কিভাবে পাতাইয়া যাবেন, এখানে একটা বিষয় গ্যাপ থাকে। অনেকেই টাকা দেখা গেছে সুকুম্বি এরিয়াতে আপনি যদি গাড়ি নিয়ে যান বাংলায় প্রায় 6000 টাকা আসবে, মানে রাজধানী ব্যাংকক থেকে পাতাইয়া গেতে। ওই পাতাইয়াটা মূলত আমাদের কক্সবাজারের মতোই বিষয়টা এটা। তো যাই হোক, পাতাইয়াতে যদি আপনি বাসে যান তাহলে কিন্তু আপনি অনেক টাকা বেঁচে যাবে আপনার। বাংলায় মাত্র 400 টাকা, মানে আমি দেখলাম 150 টাকা ভাড়া, মানে 150 বাদ, তাহলে কত, 150 বাদ হলে 400 বা 420 টাকার মতো আসে, ঠিক আছে, বাংলায়। তাহলে আপনাকে ঠিক যখন বাহিরে যাবেন, বাহিরে কিন্তু চলাফেরার ক্ষেত্রে কস্টিংয়ের ক্ষেত্রে অনেক হিসাব নিকাশ করতে হবে। তো ওখানে গেলে আপনি বাস বাস পাবেন, মানে সুকুম্বি এরিয়াতে আপনি হোটেলের ম্যানেজারকে বললে বা একজনকে বললে ইংলিশে বলতে হবে যে এখানে আমি একটু বাসে যাব, কোথায় যাব, কোন স্টেশনে গেলে আমি বাস পাবো, তো আপনাকে সেটা দেখাই দিবে, ঠিক আছে। ওই বাস স্ট্যান্ড থেকে আপনি সোজা পাতায়া যাবেন। পাতায়া নামার পর ওখানে হোটেল বুকিং থাকে না, ওখানে আপনি কক্সবাজারের মতোই বিভিন্নভাবে মুলামুলি করে আপনি নিতে পারেন, হোটেল নিতে পারেন। ওই হোটেলটা মানে সর্বনিম্ন বাংলা 2000, আমি বাংলা টাকার কথা বলছি, সর্বনিম্ন 2000। আর উপরে তো অনেকে আছে, তবে মিডল ক্লাসের হোটেলগুলোতে থাকলে সেফটির বিষয়টা থাকে, ভালোই থাকে। এই জন্য মিডল ক্লাসের হোটেলগুলোতে বাংলা টাকা 4000 টাকার মতো পড়বে, অর্থাৎ সেটা থাইল্যান্ডের যদি 1500 বাত পড়ে, এরকম 1500 বাতের মধ্যে যদি আপনি নেন তাহলে ভালো মানের হোটেল পাবেন। এবং তবে ওখানে এক রুমে 2 জনও থাকতে পারবেন, 3 জন থাকতে পারবেন, 4 জন পারবেন না। তো এই জন্য তখন ওখানে পাতায়াতে গিয়ে আপনি ওই হোটেলগুলোতে উঠলে ওখান থেকে আপনি সমুদ্র দেখতে পারবেন, এবং সমুদ্রের অনেক সুন্দর একটা জায়গা ওখানে, যেটা মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর। এবং ওদের সিস্টেমেটিকটা অনেক সুন্দর ওখানে। আমি যতটুকু আমার অভিজ্ঞতা থেকে, আমি 2022 সালের ভ্রমণের অভিজ্ঞতা থেকে বলি, আমি 9 দিন ছিলাম, আমরা ওখানে কোনো রকম চুরি বাটপারি এগুলা পাই নাই। তবে কিছু কিছু জায়গায় অবশ্যই আছে, একেবারে যে নাই সেটা নয়, তবে আমাদের দেশের মতো নয়। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে কোনো সময় ট্যুর করার আগে ট্যুর প্ল্যান করে নেবেন, প্রয়োজনে কাগজে লিখে নেবেন যে কত তারিখ কোথায় যাবেন। ওখানে এটাকে ট্রাভেল আইটেনারি বলা হয় আর কি, আপনি কত তারিখ কোথায় যাবেন, কোন জায়গা থেকে কোন জায়গায় যাবেন। তবে 4টে স্পট আমি আপনাকে খুব, মানে যারা কম টাকায় থাইল্যান্ড থেকে ঘুরে আসতে চাচ্ছেন তাদের জন্য অল ওভার টিকিট সহ আপনি 60,000 টাকায় ঘুরতে পারেন, অনেক সুন্দরভাবে ঘুরতে পারেন। এরপরে বেশি যেগুলো ক্রাবি তো আপনি এয়ারপোর্ট থেকে আরেক এয়ারপোর্টে যেতে হবে, ওখানে আলাদা ভাড়া আছে। ফুকেট এটা আলাদা একটা স্বর্গরাজ্যের মতোই ওরা বলে, তো ওইটা আলাদা জায়গা, ওইভাবে আলাদা করে আপনাকে যেতে হবে। কিন্তু বাস্তবে থাইল্যান্ড যেটা, সেটা হচ্ছে আপনাকে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে থাইল্যান্ড সুবর্ণভূমি এয়ারপোর্টে নামবেন। থাইল্যান্ড সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে বের হয়ে আপনাকে ট্যাক্সি অথবা ক্যাব অ্যাপসের মাধ্যমে বুকিং করে আপনাকে আমরা যেখানে মানে বাঙালি পাড়া বলি এটাকে, সেটা হচ্ছে আমাদের বাঙালি পাড়া। ইচ্ছা করলে আপনার মানে থাইল্যান্ডের ব্যাংককে বাঙালি পাড়ায় থাকতে পারেন। তো বাঙালি পাড়া থাকলে এখানে সুবিধাটা হলো এতটুকু, এখানে হোটেল অ্যাম্বাসেডর আছে। হোটেল অ্যাম্বাসেডর ইচ্ছা করলে আপনি উঠলে হোটেল অ্যাম্বাসেডর যেটা, এটা মানে একবারে রিজনেবল প্রাইস থেকে হাই রেঞ্জের প্রাইস পর্যন্ত আছে। এখানে মিনিমাম 10 তলা 4টা বিল্ডিং আছে আমরা দেখলাম, এবং নিচে আপনাকে ট্রাভেল প্ল্যান করার জন্য, বিভিন্ন জায়গায় ঘোরার জন্য, কোথায় কোথায় যাবেন এই বিষয়গুলো বলার জন্য নিচে একটা এজেন্সি থাকে এবং আছে। আর থাইল্যান্ডের খাওয়া দাওয়ার ব্যাপারে আমি যেটা বলবো, যদি আপনি সুকুম্বি এরিয়াতে থাকেন, এখানে নাসির হোটেল আছে, তারপরে যাই অ্যারাবিয়ান হোটেল আছে, মানে হালাল খাবার। আপনার থাইল্যান্ডে বেশিরভাগ খাবারের সাথে সুগারের চর্বি দেওয়া থাকে, তো আপনারা ওই নেওয়ার সময় দেখবেন এখানে লেখাই থাকে হালাল, 100% হালাল।
এবং হোটেলের যে হোটেলে থাকবেন সকালবেলা নাস্তা বা বিরিয়ানি এগুলো দেওয়া কিন্তু লেখা থাকে, সাথে শুয়োরের চর্বি দেওয়া আছে, এই কথাটা বলেই থাকে ওরা। তো আপনারা খাওয়া দাওয়ার ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করবেন। আর যাওয়ার সময় বিশেষ করে শুকনো খাবার নিয়ে গেলে ভালো, খেজুর, কাঠবাদাম, কাজু বাদাম এই জাতীয় খাবারগুলো আমি নিয়ে গেছিলাম, এগুলো নিয়ে গেলে আপনাকে এতটা ব্যাগ পেতে হবে না। আর ওখানে সবসময় ফ্রেশ ফল আপনি পাবেন রাস্তার পাশে, ঠিক আছে। আর ওখানে যাদের বদ অভ্যাস আছে সিগারেট খাওয়া, সিগারেট খেয়েই রাস্তায় ফেলে দিবেন না, $2000 পর্যন্ত জরিমানা হয়, ওদের ক্যামেরা আছে। তো এই জন্য যে কোনো বাহিরের দেশে যাওয়ার আগে কিছু নিয়ম কানুন মেনে চলার চেষ্টা করবেন। আপনি চাইলে থাইল্যান্ডে রাইতে 3টা 4টা 5টা পর্যন্ত ঘুরতে পারবেন, নির্দ্বিধায় ঘুরতে পারবেন, যে কোনো গাড়ি দিয়ে। আপনার কোনো প্রতারণার শিকার হওয়ার পসিবিলিটি নেই বললেই চলে। এরপর হচ্ছে পাতায়াতে যাবেন। পাতায়াতে বিভিন্ন জায়গায় আছে যেখানে আপনি দেখার মতো অনেক কিছু আছে, কারণ থাইল্যান্ডে ঢুকার পর এয়ারপোর্ট থেকে বড় সাইনবোর্ড লেখা থাকে ইংলিশে যে থাইল্যান্ড কখনো ঘুমায় না, রাতে থাইল্যান্ড ঘুমায় না, মানে রাতে থাইল্যান্ড ঘুমায় না। এর অর্থ হচ্ছে ওরা রাত্রেই ওদের আসলে মূলত ওদের তো পর্যটন এরিয়া, এখানে বিদেশিরা বেশিরভাগ ইউরোপিয়ানরা আসে, ওদের এমন এমন কিছু দোকান আছে, সব আছে মদের বা বিয়ারের দোকানগুলো আছে যেগুলোতে নট অ্যালাউ বাঙালি ইন্ডিয়ান। আপনি বোঝেন তাহলে, মানে ওখানে বাঙালি এবং ইন্ডিয়ান অ্যালাউ না, ওখানে শুধু ইউরোপিয়ান অ্যালাউ করে ওরা। মানে ওখানে আসলে বেশিরভাগ ইউরোপিয়ানরাই যায়। তবে দেখার জন্য নিয়তের উপর নির্ভর করে আপনি কোন উদ্দেশ্যে যাচ্ছেন। এই জন্য আমি বলবো, যদি আপনার ভিজিট ভিসা বিভিন্ন দেশে ঘোরার স্বপ্ন থাকে তাহলে আপনাকে থাইল্যান্ডের ভিসা করতেই হবে এবং যেতে হবে। আর সুন্দরের জন্য বা ব্যক্তিগতভাবে যারা এমনি ট্যুর করেন নিজের বিভিন্ন দেশ ঘোরার জন্য, নিজের মনকে উৎফুল্ল রাখার জন্য, তারা ইন্ডিয়ার পরে থাইল্যান্ডকে চয়েস করতে পারেন। এবং সর্বোচ্চ 60,000 থেকে 70,000 টাকার বাজেট করলে আপনার ট্যুর প্ল্যানটা অনেক সুন্দর হবে। সর্বশেষ যে কথাটা বলবো, থাইল্যান্ডের ভিসা আমরা করে থাকি। আর আপনার যদি প্রয়োজন মনে হয় পুরো ট্যুর প্ল্যানটা আমাদেরকে করে দিতে হবে, তাহলে আমরা ইনশাল্লাহ পারবো। আমাদের প্রতি মাস বা 2 মাস 3 মাস অন্তর অন্তরে কিছু সংখ্যক লোক যায়। আমি প্রপারলি বলি না যে আমি একেবারে কমার্শিয়ালি প্রতি 2 দিন পর পরে দিচ্ছি, এইরকম না। যোগাযোগ থাকলে আমার এরিয়াতে যারা আছে, আমি কুমিল্লা অফিসে আছি, এখান থেকে আমি ওদেরকে পাঠাইতে পারবো ইনশাল্লাহ। তো আজকের আলোচনা এখানেই শেষ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে।